বাধা দেওয়ার পরে মনে করেন যে পরে ওরা গেছে, ওরা চলে গেছে। এইটুক জায়গা ইন্ডিয়া, একদম ইন্ডিয়ার তাদের নিজস্ব জায়গা। আর এখান দিয়ে যেতে হয় ভবানীপুরে, ওটা ভারত চলে গেছে, মানে ওই বড় পাহাড়গুলো ভারত। তাহলে আপনাদের চতুর্দিকে ভারত, ভারত এই যে এই সাইডেও ভারত, এটাও ভারত, চতুর্দিকে ভারত। চতুর্দিকে ভারত। ছোট একটা রাস্তা, ওই যে কি জানি বলে নেক, হ্যাঁ, চিকেন নেকের মতো হয়, তার চেয়েও চিকেন নেকের ওটা চেয়েও আমাদের অবস্থা। ওটাও তো ভারতের অংশ। ভারতের, হ্যাঁ, ভারতের মাটি পাড়ি দিয়ে আমাদের যেতে হয়। হ্যাঁ। এই দেখুন সব ইন্ডিয়া, আমরা এখন একদম ইন্ডিয়ার বুকে এখন কিন্তু চলে আসলাম ভবানীপুর দিয়ে। ভারতের বুকে লুকিয়ে থাকা এক টুকরো বাংলাদেশ ভবানীপুর। চারপাশে ভারতের ভূখণ্ড, অথচ সেখানে বসবাস করছে বাংলাদেশের মানুষজন। এই বিচ্ছিন্ন জনপদটি যেন এক অনন্য ভূখণ্ড, যেখানে ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে এক ভিন্ন গল্প। ভবানীপুরের যাওয়ার জন্য সরাসরি কোনো বাংলাদেশি রাস্তা নেই। সেখানকার মানুষের চলাচলের জন্য ব্যবহার করতে হয় ভারতের নিজস্ব ভূখণ্ড। তবে মাঝে মাঝে এই পথ বন্ধ হয়ে গেলে তাদের বিকল্প হিসেবে সোমেশ্বরী নদী হয়ে বাংলাদেশের ভেতরে আসা যাওয়া করতে হয়। ভারতের যে অংশটুকু ব্যবহার করে ভবানীপুরে মানুষ চলাচল করে, স্থানীয় ভাষায় সেই পথকে গলাচিপা করিডোর নামেই বেশ পরিচিত করে তুলেছে। ভারতের ভূখণ্ড অবস্থিত এই পথ দিয়েই ভবানীপুরে মানুষ বাংলাদেশে যাতায়াত করে থাকে। প্রিয় বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভবানীপুর ও গলাচিপা করিডোরের অজানা ইতিহাস। পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতের ভূখণ্ড পেরিয়ে কিভাবে এই বিচ্ছিন্ন জনপদে মানুষ চলাচল করে, সেই গল্পে জানাবো আজকের এই ভিডিওতে। সুপ্রিয় বন্ধুরা, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো ইন্ডিয়া। আর এই ইন্ডিয়ার মাটি, এই ইন্ডিয়ার ভূখণ্ড পেরিয়ে কিন্তু যেতে হয় বাংলাদেশের সেই ভবানীপুর গ্রামে। আর এই জায়গাটা কিন্তু মাঝে মাঝে ইন্ডিয়ার যারা আছে বিএসএফরা, তারা কিন্তু এটা বন্ধ করে দেয়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ার। আপনার এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ইন্ডিয়ার। বর্তমানে বাংলাদেশ সরকার এখন এই নদী যে আছে, এই নদীটা বাংলাদেশের আন্ডারে পড়ছে। এই নদীতে এখন মাটি কাটতেছে, মাটি কেটে এই যে এদিক দিয়ে রাস্তা করবে, এদিক দিয়ে রাস্তা করবে, যেন আর ইন্ডিয়ার ভূখণ্ড আপনার না ভেঙে আপনার সেই ভবানীপুর যেতে হয়। এই কারণে কিন্তু এই যে বাংলাদেশের যে এরিয়াটা, এই এরিয়াতে আপনার মাটি কাটা হচ্ছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, বিস্তৃত জায়গা নিয়ে কিন্তু সোজা করে এখানে একটা রাস্তা করা হবে, যেন বাংলাদেশের যারা আছে সেই ভবানীপুর গ্রামে তাদের যেন বাংলাদেশের ভূখণ্ডে আসতে কোনো ধরনের ইন্ডিয়ার ভূখণ্ড ব্যবহার না করতে হয়। আর এটার নাম হলো গলাচিপা। আর এই গলাচিপা দিয়েই কিন্তু আপনার ভবানীপুরের লোকজনের সেই তাদের গ্রামে যেতে হয়। চলুন আজ আমরা যাত্রা করি বাংলাদেশের সীমান্তবর্তী সেই রহস্যময় জনপদ ভবানীপুরের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হয় শেরপুর জেলা থেকে। মোটর সাইকেল করে আমরা রওনা দেই কলমাকান্দা উপজেলার উদ্দেশ্যে। পথে আমাদের অতিক্রম করতে হয় নালিতাবাড়ি, হালুয়াঘাট, দুবাউড়া এবং বেশ কিছু সীমান্তবর্তী এলাকা। এসব এলাকা পেরিয়ে যেতে হয় নিতাই নদী ও সোমেশ্বর নদীর পথ ধরে। নদী আর সীমান্ত এলাকার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই কলমাকান্দা উপজেলায়। সেখানে গিয়ে সকালের স্থানীয় পরিবেশে সঙ্গে মিশে একেবারে ভারতীয় দাসের নাস্তা সারি। নাস্তা শেষ করে এবার আমাদের আসল গন্তব্য গলাচিপা করিডোর পার হয়ে সেই বিচ্ছিন্ন জনপদ ভবানীপুরের দিকে। সামনে অপেক্ষা করছে এক অজানা ইতিহাস আর সীমান্ত জীবনের বাস্তব গল্প। এই গ্রামে যাওয়ার পথে আপনাকে মুগ্ধ হতে হবে। একদিকে চোখ জুড়ানো ভারতের মেঘালয় রাজ্যের বিশাল বিশাল পাহাড়, অন্যদিকে সেই পাহাড় থেকে নেমে আসা সোমেশ্বরী নদীর অপার সৌন্দর্য। পাহাড়, নদী আর সীমান্তের প্রকৃতি যেন একসঙ্গে তৈরি করেছে এক অসাধারণ দৃশ্যপট। ভারতের ভূখণ্ডের সৌন্দর্য উপভোগ করতে করতে নদীর কলতান আর পাহাড়ের সবুজের মাঝে এগিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই লুকিয়ে থাকা স্বপ্নের ঠিকানায়। প্রকৃতির কূলে ভারতের বুকে এক টুকরো বাংলাদেশ, যার নাম ভবানীপুর। এই বিচ্ছিন্ন জনপদ শুধু একটি গ্রামের নাম নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর মানুষের জীবন সংগ্রামের এক অনন্য গল্প। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু ইন্ডিয়ার রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি। এই যেটা কিন্তু একদম ইন্ডিয়া, এই দেখাই, দেখুন এই যে ইন্ডিয়ার সীমান্ত প্ল্যান। আমরা এখন সম্পূর্ণ একদম খোলামেলা ইন্ডিয়ার সীমান্ত রাস্তা দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন আপনাদের দেখাই, ওই যে ইন্ডিয়া দেখুন। আমরা কি বলবো, খুব রিক্সি একটি ভিডিও নিচ্ছি, তাই না? হ্যাঁ, বিএসএফ টাওয়ার, এই যে দেখুন ইন্ডিয়ার বেস্ট টাওয়ার। আমরা কিন্তু একদম ইন্ডিয়ার সীমান্ত দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, একদম খোলামেলা একটি সীমান্ত এরিয়া, খুব নিরিবিলি। আর এটা হলো সোমেশ্বরী নদী। হ্যাঁ, এই যে সোমেশ্বরী নদী,
এটা বাংলাদেশ, দেখুন এই যে এটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়া। হ্যাঁ, নদীর ওই পারে বাংলাদেশ আর নদীর এই যে এই পারে ইন্ডিয়া। আমরা কিন্তু এখন ইন্ডিয়ায় আছি। হ্যাঁ, টোটাল আমরা ইন্ডিয়ায় আছি আর নদীর ওই পারে আপনার বাংলাদেশ। ইন্ডিয়ার ভিতরে কত বড় বড় পাহাড়, এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে ইন্ডিয়ার পাহাড়গুলো কত বড় বড়। এখানে আসলে দেখা যায় যে আমাদের বাংলাদেশে যে ছোট ছোট পাহাড়গুলো দিয়ে তারা বড় বড় পাহাড়গুলো নিয়ে নিছে। এটাই আমার মনে সবচাইতে বড় কষ্টের আক্ষেপের একটি জায়গা। দেখুন আমাদের বাংলাদেশের অংশে কোনো পাহাড় নেই, একটা নদী আছে আর নদীর ওই পারে শুধু সমতল আর ছোট ছোট পাহাড়। হ্যাঁ, আর এদিকে আমরা যেখান দিয়ে যাচ্ছি ইন্ডিয়ার অংশে, আর এদিকে দেখুন কত বড় বড় আপনার পাহাড় দেখায় আপনাদের। এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি দুর্গাপুর ১ নং ইউনিয়নের ভবানীপুর গ্রামে। এই গ্রামটি কিন্তু ভারতের বুকে এক টুকরো বাংলাদেশ, ভারতের সীমানার মাঝখান দিয়ে কিন্তু আসতে হয় এই গ্রামে। আজকে কিন্তু আমরা আপনাদেরকে এই ভবানীপুর গ্রাম ঘুরে ঘুরে দেখাবো এবং কি দেখানোর চেষ্টা করব ভারতের এবং বাংলাদেশের মানুষের জীবনযাত্রা। আজকের ভিডিওটি কিন্তু একটি অন্যরকম ভিডিও হতে চলেছে, যেখানে ভারত বাংলার মানুষ একসাথে মিলেমিশে একই সীমান্ত এরিয়ায় থেকেও তাদের মধ্যে দুজনের আত্মীয়তার সম্পর্ক কিন্তু গড়ে তুলেছে। চলুন আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও একসাথে শুরু করি এবং অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত। সুপ্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা যেখানে নিয়ে আসছি এটা হলো ভবানীপুর। এই ভবানীপুরে এই যে দেখুন একদম ইন্ডিয়ার মাঝখানে কিন্তু ঢুকে গেছে। হ্যাঁ, এই যে ভবানীপুর যে গ্রামটা আছে ইন্ডিয়ার মাঝখানে ঢুকে গেছে। এই যে ইন্ডিয়া দেখুন, এটা ইন্ডিয়া আর এখানে আমরা বাংলাদেশে। আর এখানে কিন্তু আমরা যে ঢুকছি সেই ইন্ডিয়ার মাঝখান দিয়ে কিন্তু আসতে হয়, সেখান দিয়ে কিন্তু এই গ্রামে আসতে হয়। বন্ধুরা এই যে দেখুন ইন্ডিয়া আর এটা হলো আপনার বাংলাদেশ। এখন বর্তমানে কিন্তু আমি বাংলাদেশে আছি আর এটা কিন্তু ইন্ডিয়া। একদম বাংলাদেশের এই ভবানীপুর গ্রামটি ইন্ডিয়ার মাঝখানে একদম ঢুকে গেছে। আর আজকে এই গ্রামটি কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা সব সময় চাই নতুন নতুন জায়গায় গিয়ে বাংলাদেশের সীমান্ত এরিয়ার যে গ্রাম আছে, যে আদিবাসী জাতিরা আছে, তাদের জীবনযাত্রা ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকেও তুলে ধরবো একদম ভবানীপুর গ্রামের আদিবাসীদের জীবনযাত্রা, ইন্ডিয়ার মানুষের কথোপকথন শুনবো তাদের কাছ থেকে। চলুন এই গ্রামটি কিন্তু ঘুরতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন একটি আদিবাসী গ্রামে কিন্তু ঢুকে গেলাম, আদিবাসী বাড়িতে। বাহ, কত সুন্দর দেখুন বাড়ি, তার সাথে এই যে বাড়ির আঙিনায় আপনার পাখি, তার সাথে ফুল, সব কিছু কিন্তু আপনার সাজিয়ে সাজিয়ে রেখেছে। দিদি একটু কথা বলি, আপনাদের কি চতুর্দিকে কি ভারত? এখানে এই যে তোমার তিন দিক ভারত ভালোই। এখন তো মানে সীমান্তে বিভিন্ন ধরনের উত্তেজনা চলছে। এখানকার কোনো সমস্যা আছে? না, এখানে সমস্যা নাই। তোমরা কি ইন্ডিয়া যেতে পারো? না, এখন যাই না। এটা ওই ইন্ডিয়ার ওই অংশের নামও শুনলাম যে ভবানীপুর। হ্যাঁ, এটা কিভাবে হলো? ওইটা এই গ্রাম, ওইটা হইলো এটা ভবানীপুর রাখার পরে ওইটাও ভবানীপুর আর কি। একই ভবানীপুর। আর এমনি হইলো আপনাদের পূর্ব পাশে ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া। আপনারা ঢুকে গেছেন ইন্ডিয়ার পেটে। হ্যাঁ, ইন্ডিয়ার পেটে। হ্যাঁ, ঠিক না? অনেক তবে ভালো। ইন্ডিয়ার এই যে যারা এখানে বস্তি আছে হ্যাঁ, তাদের সাথে মিলেমিশে চলার পরে আমাদের কোনো সমস্যা হয় না। আচ্ছা দাদা, ওই যে ইন্ডিয়ার যে পুরো গ্রামটা, ওইখানে কি গারো আদিবাসীরা বসবাস করে? হ্যাঁ, গারো। ওখানে মুসলিম নাই তো? এখানে মুসলিম নাই। আপনারা এখানে যান, ওদের সাথে দেখা হয়? হ্যাঁ, ওরাও আপদে বিপদে আসে, আমরাও যাই। আপনারও যান? হ্যাঁ। কাটা তার পেরিয়ে যে যান, ওরা কোনো কিছু বলে না? বিয়ে না না না, ওই যে যখন এই গ্রামে যে লোকজন মরে বা অসুখ বিসুখ হয়, হ্যাঁ হ্যাঁ তখন ওই যে ওদের বিশেপ আছে, হ্যাঁ। তাদের কাছে পারমিশন নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ। তারপরে ওরা বলে যে আসুক। আর আমাদের আপনাদের কি আত্মীয় স্বজন আছে ওখানে? আত্মীয় স্বজনের মতো আদিবাসী যখন হ্যাঁ হ্যাঁ। ওই এক জাত বিয়ে শাদী হয়। হ্যাঁ। ও, তারপরে এখানে আমরা যদি এখানে বাংলাদেশে যদি আপদ বিপদ হয়, তখন আমরা বিজয়ের কাছে পারমিশন নিয়ে নেই, আপনারা চলে যান। ওরা আসার জন্য। অনেক সম্প্রীতি আপনাদের মাঝে। হ্যাঁ, কোনো কাজে ঝগড়া নাই আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, এই যে ইন্ডিয়ান যে যারা আছে তাদের সাথে কি আপনাদের বিয়ে শাদী হয়? হয়তো হ্যাঁ, হয়। কোনো সমস্যা হয় না? না, হঠাৎ একদম। করে মানে ওখানে আমরা বাংলাদেশি, এই আমাদের বাংলাদেশের লোক যদি ওখানে যদি বিয়ে শাদী করে আর কি, হ্যাঁ। তারপরে ওদের গ্রামের ইয়ে আছে,
ওরা চেষ্টা করে ওই দিকের ইয়া রেখে দেওয়ার জন্য ইয়ার জন্য আর কি, ওই যে কি কয় এই স্থানীয় হওয়ার জন্য, স্থানীয় হওয়ার জন্য। আইডেন্টি কার্ড আপনারা কি তাদের সাথে কি সবসময় একসাথে বসে আলাপ আলোচনা করতে পারেন? হওয়া পারে। সবসময় একদম খোলামেলা, খোলামেলা। কোনো সমস্যা নেই। ওই যে ওরা এই বিষয় এই না দেখলে কোনো অসুবিধা হয় না আর কি। তাহলে আপনাদের এই চতুর্দিকে ভারত, ভারত আপনারা তাহলে বাংলাদেশ শুধু ভারতের ভিতরে ঢুকে গেছে। ঢুকে গেছে, তাহলে ওই দিক দিয়ে আসার সময় ভারতের জায়গা আপনার পার হয়ে এই জায়গায় আসতে হয়। আসতে হয়। দেখুন সুপ্রিয় বন্ধুরা, ওইটার জন্যই তো ওই যে এখন যে ওই যে ইন্ডিয়ার যেটা জায়গা আর কি, হ্যাঁ, ইন্ডিয়ার জায়গা দিয়ে আসতে হয়। হঠাৎ করে কোনো সময় বিষয় বলে তো এই ভালো আছে খারাপ আছে, তখন তো এটা বন্ধ হয়ে যাবে, ক্রস করতে দেয় না আর কি। তখন ক্রস করতে দেয় না, ওই জন্য একটু ওই যে ঘুরে নদী ঘুরে আসতে হয়। ইয়া কইরা হ্যাঁ, এই রাস্তা বানাই দিল আর কি। রাস্তা বানাই দিল। তাহলে এর আগে ইন্ডিয়াতে একদম সরাসরি ভিতরে দিয়ে আসতে হইতো। বৃষ্টিতে আসতে হইতো আর কি, ওইটা বেশি জায়গা নেই, এখান থেকে অল্প, একদম অল্প জায়গা। হ্যাঁ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু শুনতেই পেলেন যে এই গ্রামে আসতে হলে সেই ইন্ডিয়ার জায়গা আপনার পার হয়ে পরে কিন্তু এখানে আসতে হয়। এই যে আরেকজন দাদা, কি পাহাড় থেকে আসলেন? পাহাড় থেকে আসলেন? ইন্ডিয়া গেছিলেন? হ্যাঁ, ইন্ডিয়া যাওয়া যায় না দাদা? এই যে দাদা বলতেছে ইন্ডিয়া যাওয়া যায় না, আসলে ওটা আরেক ভূখণ্ড, এর জন্য যাওয়া যায় না। কিন্তু এই জায়গাটা থেকে আপনার যদি এই জায়গায় আসতে চান তাহলে কিন্তু আপনাকে ইন্ডিয়া পার হয়ে আসতে হবে। সামান্য কিছু জায়গা দিয়েছে ইন্ডিয়ারা এই জায়গায় আসার জন্য। আর দেখুন এই যে তালপাতার ঘর, এই যে দেখুন এখানে সুন্দর তালপাতার ঘর সাজানো। আসলে এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা। বাংলাদেশের ইন্ডিয়ার মাঝে যে একটি জায়গা আছে, এখানে না আসলে হয়তো বা আমরা আপনাদের দেখাতে পারতাম না। আজকে এসে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং কি আপনাদের সামনে তা তুলে ধরছি। বন্ধুরা দেখুন, আমরা যে জায়গায় আছি সরু একটি এলাকা, একদম সরু একটি এলাকা, ভারতের বুকে ঢুকে গেছে। এই যে উঁচু পাহাড়গুলো দেখছেন, এটা ভারত, তার সাথে এই যে এটাও ভারত, আর এটা কিন্তু একদম ভারতের মাঝখানে একদম লম্বা হয়ে এই গ্রামটা ঢুকে গেছে, এই ভবানীপুর। আমরা আমাদের যে বাংলাদেশের জায়গাটুকু আছে সেইটুকু কিন্তু আমরা ঘুরতেছি। আমরা প্রথমে আসার সময় বিডিআরের অনুমতি নিয়েই কিন্তু এখানে ঢুকেছি, তারা আমাদের বলছে, এবং কি তারা আমাদের এখানে এই ভবানীপুরে আসার জন্য জায়গা দেখিয়ে দিয়েছে। আমরা সেই জায়গা দিয়ে এই ভবানীপুরে আসছি আপনাদের দেখানোর জন্য। দেখুন এই কত বড় বড় ভারতের পাহাড় আপনাদের দেখাই, আর এইটুক জায়গা বাংলাদেশের। সুপ্রিয় বন্ধুরা, আমরা এই ভবানীপুর গ্রামে আসার জন্য প্রথমে বিডিআরের অনুমতি নিয়েছি, তারপর কিন্তু এখানে আসতে পেরেছি। কারণ ভারতের যে অল্প জায়গা আছে সেইটুক জায়গা পার হয়েই কিন্তু এই ভবানীপুর আসতে হয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ইন্ডিয়া। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদী কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশ ভাগ করে দিয়েছে। ওইটা ইন্ডিয়া, আবার এই দিকে ওই দিকে যে আরেকটা জায়গা আছে ওই দিকে, ওটাও কিন্তু ইন্ডিয়া। একদম ইন্ডিয়ার মাঝখানে কিন্তু এই ভবানীপুর গ্রামটা লম্বা হয়ে ঢুকে গেছে। বেশি না, প্রায় 60-70টি পরিবার আছে এই ভবানীপুর গ্রামে। দেখুন কত সুন্দর, ইন্ডিয়ার বুকে এক টুকরো বাংলাদেশ। আমরা গারোর মধ্যে আসে 60-65খানা, 65খানা। আর আমরা হাইজংয়ের মধ্যে আছে মনে হয় 35। তাহলে আপনাদের গারো আছে 45, হাজং আছে, হাইজং আছে 60। আপনার হাজং পাড়াটা কোন দিকে পড়ছে? ওই যে আপনার মূর্তির একটা দোকান দিয়ে খেলো সূর্য দেখলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতে। ওই যে ওগুলো হাজং পাড়া না? ওইটা সব মানে এই গ্রামে আপনার 3টি জাতিগোষ্ঠী বসবাস করে, তার মধ্যে হাজং, গারো, গারো এবং মুসলিম। আপনারা এই গ্রামে ভালো আছেন তো? আছে। আমরা আর তো বাপ দাদা তো আমরা এই জায়গায় জন্মকর্ম এখানেই না? ও আচ্ছা আচ্ছা। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। এই যে যেটা ছাপা করছে না, হ্যাঁ ওটা সব আমরা বাংলাদেশ। হ্যাঁ ওই যে বাসার গুড়া, হ্যাঁ, ওইটা বাংলাদেশ পড়ছে। এইভাবে কোনা দিয়ে ওটা ভারত চলে গেছে, মানে ওই বড় পাহাড়গুলো ভারত। ভারত, তাহলে আপনাদের চতুর্দিকে ভারত, ভারত, এই যে এই সাইডেও ভারত, এটাও ভারত। এই যে তাহলে এটা লম্বা হয়ে একদম ভারতের ভিতরে বাংলাদেশ ঢুকে গেছে। হ্যাঁ, এখানে কি আপনারা যারা ভারতের যে সেনাবাহিনীর আছে তারা কি সমস্যা করে না? না, সব সমস্যা করে না। তাহলে আপনারা কি ভারতে যান? আমরা তো সবসময় ভারতে যাই। তো আপনাদের কোনো সমস্যা নাই? না, সমস্যা করে না। তাহলে কোনো সমস্যা নাই। মানে আমরা সমস্যা কোনো করে না। তারপরে এইদিকে এসে এই যে ক্যাম্প আসলো না আগে, হ্যাঁ হ্যাঁ, ওই যে যখন পাঞ্জাবি না কাজের সংগ্রাম হলো না, তখন এখানে ক্যাম্প। যখন এই যে আপনাদের ইন্ডিয়ার জায়গা পার হয়ে যে আপনাদের এই গ্রামে আসতে হয়, এটা কি কোনো সময় কি ভারত আটকাই দিছিল যে আপনাদের গ্রামে যাইতে পারবেন না, কিংবা এমন সমস্যা হয়েছিল? না, ওইছিল বিষয় এই যে বটগাছের টলটা, হ্যাঁ ওটা সেটাই বলতেছি, আমরা ইন্ডিয়াতে। ওটা তো ইন্ডিয়াতে আসতে হয়, সেটাই বলতেছি। তখন কি সেখানে কোনো সমস্যা করছিল তারা? না,
এখনো করে নাই? আপনারা তো এই গ্রামের লেগে কোনো সমস্যা কোনো সমস্যা নেই, ইন্ডিয়ারা আসতে দেয়, ভারতরা আসতে দেয়? এই যে আপনারা এই রুমে ভারতের লোক, এই যে পুলিশগুলা এই রুমে দাঁড়ায় থাকলো, আমরা রুমের সাইডে আইতো তো সাইডে আমরা আসতে পারেন, তাহলে সেখানে ওই যে ভারতের যে জায়গা পার হয়ে আসতে হয়, তাহলে সেটার কোনো সমস্যা নাই। না না, যাক। তো কোনো কিছু করে না, জিগায় আর কি করলো, কোনো কিছু না। সেটাই, এই যে কারেন্টের তার, এই হ্যাঁ, এই যে এটা 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 ভারত। ভারত, ওই যে সাদাটা দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কিন্তু তারাই দিয়ে, এটা এখন আর বাকি হয়েছে বেড়া। চিন্তা করছেন আপনার এই যে চিকন সরু রাস্তা হয়ে ভারতের ভিতরে ঢুকে গেছে, অথচ ভারতের জায়গা পার হয়ে কিন্তু ভারতে আপনার বাংলাদেশে আসতে হয়। হ্যাঁ। এতে কোনো সমস্যা নেই, না না, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে অনেকটা সমস্যা হতে পারে। এই যে যখন কাজের বেহেনে মুক্তি হ্যাঁ। বেহেনে, তখন তারা ওই দিকে কাটতে, দিদি কোথায় থেকে আসলেন? এই যে তার বাড়ি এখানে ভারতে কি আপনার বাড়ি? না না, বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ, একদম সীমানার সাথে? সেমিনার সাথে। বাহ, একদম সীমানার সাথে বসছে দিদির বাড়ি। এটাই বলতেছি যে আপনাদের এই গ্রামটা একদম তো ভারতে ঢুকে গেছে, চতুর্দিকেই ভারত, এই এখানে তো কোনো সমস্যা নাই। বাহ, ভারতের মানুষকে আসেন আপনাদের সাথে গল্প গুজব আড্ডা মারার জন্য? হ্যাঁ আসে তো, আসে দিদি? আসে, হ্যাঁ। তাহলে সবসময় একসাথে গল্প করেন, কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা করে না। বাহ, অনেক সুন্দর। তাহলে আপনাদের গ্রামটা আমরা ঘুরে দেখি এবং আমাদের দর্শকদের দেখাই। আর আপনি যান একটা উত্তরে আরো আছে, আরো আছে? একটা শেষ সীমানা। আচ্ছা, সুপ্রিয় বন্ধুরা, দেখুন এখানে কোনো অসুবিধা নেই। এই রাস্তাটার দুই পাশে যে বাড়িঘরগুলো আছে, এটাই বাংলাদেশ। একটা রাস্তা, এই রাস্তাটাই কিন্তু বাংলাদেশ। দুই পারে যে বাড়িঘরগুলো আছে সেটি বাংলাদেশের বাড়ি। এটা ভারত। ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেটা ভারত, আর সামনে ওই যে এই এরিয়াটা দেখছেন, এই এরিয়ার ওই সাইডে ভারত। শুধু একটা চিকন সরু রাস্তা ঢুকে গেছে, আর এটাই বাংলাদেশ। সুপ্রিয় বন্ধুরা, চিন্তা করুন আজকে আমরা কেমন একটা জায়গায় চলে আসছি। আপনারা হয়তো বা সেই লালমনিরহাটের দহগ্রাম দেখেছেন, সেটা কিন্তু আপনার ভারতের ভিতরে একটি জায়গা, বাংলাদেশের একটি জায়গা। কিন্তু এইটা কখনো আপনারা দেখেননি, এটাও কিন্তু ভারতের ভিতরে বাংলাদেশের একটি জায়গা। বিশেষ করে ভারতের সীমানা পার হয়ে কিন্তু পরে আপনার এই গ্রামে আসতে হয়। আমি যেই রাস্তাটাতে যাচ্ছি, এই রাস্তাটা বাংলাদেশের। আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো এটা ভারত। তার সাথে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাও ভারত। একদম এই রাস্তাটা সম্পূর্ণ ভারত ঢুকে গেছে। আর তার সাথে কিন্তু এই গ্রামে আসতে হলে আপনাকে ভারত পার হয়েই কিন্তু আসতে হবে। ভারত সামান্য জায়গা দিয়েছে, সেই জায়গা ডিঙিয়ে কিন্তু আপনার এই গ্রামে আসতে হয়। আর কি বলবো, অবিশ্বাস্য সুন্দর একটি গ্রাম, অনেক সুন্দর একটি গ্রাম। বিশেষ করে ভারত বাংলাদেশের মানুষ নাকি সবাই একসাথে মিলেমিশে এই গ্রামে বসবাস করে, তাদের সাথে আড্ডা হয়, গল্প হয়, এবং কি প্রায় সকল ধরনের সাহায্য সহযোগিতা সবাই একসাথে তারা করে থাকে। বিশেষ করে ভারতের যে বাসিন্দারা আছে, তারা আমাদের সাথে কথা বলতে চায় না, কারণ তারা যেহেতু অন্য দেশের মানুষ, এর জন্যই তারা জানিয়েছে সমস্যা হতে পারে। আমরাও তাদের সাথে তেমন করে কথা বলার চেষ্টা করি না, যেহেতু তারা ভারতের মানুষ, বাংলাদেশে থাকলেও কিন্তু তাদের সাথে আমাদের কথা বলা হয়ে ওঠেনি। চলুন দেখি তাও ভারতের কোনো নাগরিকের সাথে আমরা কথা বলতে পারি কিনা। সুপ্রিয় বন্ধুরা, আমি একদম কাছ থেকে ভারতে আসব আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কি বলবো, এই জায়গায় কিন্তু আমি প্রথম আসছি আপনাদের দেখানোর জন্য। এই যে এটা আপনার বাংলাদেশ, এটা বাংলাদেশ। আমি এখন যেখানে আছি বাংলাদেশে আছি। আর এই যে জায়গাটা দেখছেন, এটা ভারত। এই দেখুন, ভারত থেকে কিন্তু সাইকেলে চলে আসতেছে। দেখুন, সুন্দর একটি জায়গা, ভারত বাংলাদেশ একসাথে। এখানে কোনো কাঁটাতার নেই কোনো সীমানা এরিয়া। সবাই সবার মতো কিন্তু ওই দিক থেকে এই দিকে চলে আসতেছে। দাদা, কি ভারত থেকে আসলেন? হ্যাঁ, যাওয়া যায়? আমি যাইতে পারবো? সমস্যা নাই তো? এই যে দাদার কাছে অনুরোধ করলাম, দাদা কিন্তু আমাকে ভারত নিয়ে যাবে। এই যে দাদাকে আমি খুব ভালোভাবে রিকোয়েস্ট করলাম, দাদা সাইকেলটা রেখে আসতেছে। দাদা কিন্তু ভারত থেকে আসলো। এই যে দেখুন, আমি এখন এই যে ঝিরির পানি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভারতে। দেখুন, খুব রিক্সি একটি জায়গা, কিন্তু এখানে কোনো সমস্যা নেই। আমার সাথে দাদা আছে, দাদা আমাকে একটু দেখাবে বলে নিয়ে যাচ্ছে। দাদা আমাকে নিয়ে যাচ্ছে। এই যে আরেক দাদা সাইকেল দিয়ে ভারত থেকে আসলো। দাদা, এই যে ভারত গেলেন, ভারত থেকে আসলেন, সমস্যা হইলো না? সেখানে সমস্যা হইলো না? হ্যাঁ, বাহ, এখানে কোনো সমস্যা নাই? এখানে কোনো সমস্যা নাই। এই যে আমি দাদার সাথে আসতেছি, দাদা আমাকে নিয়ে যাচ্ছে। আসলে কি বলবো, এইসব এলাকায় আসলে যে এলাকার মানুষগুলো থাকে, তারা কিন্তু খুবই অতিথিপরায়ণ হয়। তাদেরকে বললেই কিন্তু চলে যাওয়া যায়। আমি কিন্তু চলে আসলাম। এই যে
দেখুন কোথায়, ভারতের মাটিতে ঘুরতেছি, দেখতেছি। আমার সাথে দাদা আছে, দাদাই আমার পাসপোর্ট ভিসা সব। এই যে দেখুন, এই যে দেখুন, এটা ভারত। আপনাদের দেখাই এই বাড়িঘরগুলো। এভাবে যে আমি আপনাদের জন্য ভারত চলে আসবো কল্পনাও করিনি। বাংলাদেশের জায়গা দিয়ে চলে আসলাম ভারতে। এই গ্রামের নাম কি দাদা? ভবানীপুর। এটাও ভবানীপুর, এটা উত্তর ভবানীপুর। এই তাহলে ভারতের এই অংশ ভবানীপুর পড়ছে। দেখুন ভারতের এই অংশ কিন্তু ভবানীপুর। এই যে এখানে কিন্তু বসে বসে একজন নাগরিক ভারতের মোবাইল টিপতেছে। দেখুন বেশ সুন্দর একটি জায়গা। আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আসলে আপনাদের দেখাচ্ছি কিন্তু নিজের কাছে একটা ভয় হচ্ছে যে চলে আসলাম পাসপোর্ট ভিসা ছাড়া সেই আরেক দেশের অংশে। হ্যাঁ, এই যে এখন সব ইন্ডিয়া। হ্যাঁ, এই যে এখানে দাদা সব ইন্ডিয়া। এই দেখুন সব ইন্ডিয়া। আমরা এখন একদম ইন্ডিয়ার বুকে এখন কিন্তু চলে আসলাম ভবানীপুর দিয়ে। বাহ, বেশ সুন্দর নিরিবিলি একটি জায়গা। এই নদীতে তো অনেক পাথর, হ্যাঁ, পাথর বালি এগুলো সব ইন্ডিয়া থেকে আসতেছে। এই নদীটাই একটা দেশ, একটা ভূখণ্ড ভাগ করেছে। তাহলে এখান দিয়ে কোনো ধরনের বড় এরিয়া নাই। হ্যাঁ, কোনো ধরনের বড় এরিয়া নাই, একদম খোলামেলা। দেখুন এখানে কি আপনার বিএসএফরা বা বিজিবিরা আসে না? দূরে কম আসে, যেহেতু একটা দুর্গম জায়গা সেজন্য কম আসে। এই যে এটা শেষ কোথায়? আরো ভিতরে। হ্যাঁ, দাদাকে অনেক ধন্যবাদ যে আমাকে এভাবে ইন্ডিয়াতে নিয়ে এসে ইন্ডিয়া ঘুরে ঘুরে দেখানোর জন্য। এই যে বাড়িগুলো ইন্ডিয়ান বাড়িঘর। দেখুন আপনাদের দেখাচ্ছি একদম ইন্ডিয়ান বাড়িঘর। এটাও ইন্ডিয়ান বাড়িঘর। দেখুন বাহ, এই যে ওনাদের সাথে কথা বলা যাইতো, কিন্তু আমি চাই না যে ওনাদের সাথে কথা বলতে, কারণ যেহেতু আরেক দেশ, অন্য দেশের মানুষের সাথে কথা না বলাই উত্তম। এরপরেও দেখি আপনাদের সাথে পারি কিনা কথা বলাইতে। সুপ্রিয় বন্ধুরা, অনেকে আবার বলবেন যে আপনি পাসপোর্ট ভিসা ছাড়া এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন, এটা তো আইনের বিধি লঙ্ঘন। কিন্তু আমরা আপনাদের দেখানোর জন্য আসছি এবং কি আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা। কারণ এভাবে কিন্তু বাংলাদেশের যে অংশ আছে সেই অংশ থেকে কিন্তু আমরা ভারতে চলে আসছি এবং কি ভারত ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর প্রকৃতি, আর তার মাঝেই কিন্তু এই ছোট্ট সরু রাস্তা, আর এই রাস্তা ধরে ধরে কিন্তু আমরা হেঁটে বেড়াচ্ছি ভারতের অংশে। এই সম্পূর্ণ জায়গায় আপনার পাহাড় আর পাহাড়, বড় বড় পাহাড়গুলো সব ভারতরা নিচে গা। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশে শুধু ছোটো ছোটো পাহাড়গুলো দিচ্ছে। দাদা দেখুন আমাকে 2 মিনিটের সময় নিয়ে আসছিলাম দাদার কাছ থেকে, দাদা কিন্তু এখন প্রায় 5 মিনিট ধরে আমার সাথে হাঁটতেছে। আসলে সবাই চায় যে মানুষদেরকে কিছু না কিছু দেখানোর জন্য। আপনারা যারা আছেন আপনাদেরকে হয়তো অনেক রিস্ক নিয়ে অনেক জায়গায় যাইতে হয় শুধু আপনাদের দেখানোর জন্য। বাহ, বেশ। এই ভারতের ভিতর এলাকা পাহাড়ের এই সাইডে শেষ। এই যে সুপ্রিয় বন্ধুরা, এই বাড়িঘর বা এই যে এরিয়া, এই সব কিন্তু ভারত। দেখতে পাচ্ছেন আপনারা, এটা ভারতের এরিয়া। আর আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ এখানে বেশি সময় না থাকাই ভালো। কারণ যেহেতু আমরা অন্য দেশের মানুষ, আরেক দেশে চলে আসছি, সেটা না থাকাই ভালো। আর এই গ্রামের মানুষগুলো ঠিক ওই গ্রামের মানুষের সাথে সকল কাজ ভাগাভাগি করে, এবং কি সেই আত্মীয় স্বজন আছে, বিয়ে শাদী হয় নাকি এই দেশের মানুষের সাথে ওই দেশের মানুষের একসাথেই সব কিছু করে থাকে। দাদা, ভারতের মানুষের সাথে কি আপনাদের এলাকার বিয়ে শাদী হয়? হ্যাঁ, কোনো সমস্যা হয় না? তাহলে এখন সবসময় আসা যাওয়া করা যায়, তাহলে তো নিজের দেশের মতোই। হ্যাঁ, আপনি বিয়ে কোথায় করছেন? এখানেই করছেন, ভারতে? এই দেখেন দাদা কিন্তু ভারতের জামাই, দাদা ভারতের জামাই, এর জন্য কিন্তু আমাকে নিয়ে আসছে। আর কিছুক্ষণ গেলে তো দাদা শ্বশুরবাড়ি চলে যাইতাম। হ্যাঁ, আকাশ অনেক মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। চলুন আমরা এখন চলে যাই ভারত থেকে বাংলাদেশে।
এই যে দেখুন বাংলাদেশের মানুষ ঢুকে যাচ্ছে, একদম ভারতে ঢুকে যাচ্ছে। দেখুন বাইক দিয়ে ভারতে ঢুকে যাচ্ছে। এভাবেই কিন্তু ভারত থেকে বাংলাদেশে আসা যায় এবং কি বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যায়। এই দিক দিয়ে কোনো কাঁটাতার নেই, কোনো সীমান্ত এরিয়া নেই, বিজিবি বিএসএফ কিচ্ছু নেই। এত সুন্দর একটি নিরিবিলি জায়গা। মাঝে মাঝে বিজিবি বিএসএফ মাঝে মাঝে আসে, হ্যাঁ মাঝে মাঝে আসে। এই বিজিবি ক্যাম্প ভারতের কাছেই, হ্যাঁ এইদিকে আসে না, ওইদিকে তারা। এই যে চলে আসলাম আমরা সেই ভারত ভ্রমণ করে, আবারও বাংলাদেশে চলে আসলাম। এই নদী পার হয়ে আমরা চলে যাব আমাদের জায়গায়। আসলেই অন্য দেশে গেলে নিজের কাছে একটু ভয় থাকে যে আসলে আমরা যে চলে গেলাম আমরা তো আসলে বৈধভাবে যাচ্ছি না, আমাদের কাছে কাগজ নাই। এরপরেও কিন্তু আপনাদেরকে শুধু দেখানোর জন্যই এই যে ছোট্ট যে গহীন নদীটি আছে একদম পাহাড়ের চিপা দিয়ে, এই নদীটি বা পাহাড়ের জোড়া, হ্যাঁ এই জোড়া পার হয়ে কিন্তু আমরা চলে গেছিলাম। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সেই ইন্ডিয়া থেকে আবার চলে আসলাম বাংলাদেশের সেই ছোট্ট গ্রামে। আর এই গ্রামটি ঘুরছি, দেখুন কত সুন্দর সুপারি বাগান গ্রামে। আর এখন কিন্তু বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশের অবস্থা খুবই খারাপ। আর আসলেই এই দিনে আমরা আসছি যখন শুধু বৃষ্টি আর বৃষ্টি, এতই অন্ধকার চতুর্দিকে। আমরা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই যে বাড়ি, এটাই বাংলাদেশের শেষ বাড়ি। এটা বাংলাদেশের শেষ বাড়ি। তোমার নাম কি? শেষ বাড়ি আপনি কতদূর ঘুরে আসছেন? আরো এই যে এটাই কিন্তু একদম আমার দিদি বউ আসছে শেষ বাড়ি। দেখুন, হ্যাঁ বাংলাদেশের শেষ বাড়ি না, ওই পাশে এটা কয়টা বাড়ি আছে? বাংলাদেশের শেষ বাড়ি। কি এটা দিদি? করছো বাবা তুমি? দিদি এই বাড়িতে বউ হয়ে আসছে, বউ হয়ে আসছে, হ্যাঁ দিদি বউ হয়ে আসছে। তাহলে দিদি গ্রামের বাড়ি কোথায় আপনার? লেঙ্গুরা লেঙ্গুরা। হ্যাঁ। তাহলে আপনি এই বাড়ি বউ? আধা কিলো বলতেছেন? দিদি 20 কি 30 মিনিট। দিদি আপনাদের যারা আছেন তারা তো মনে করেন ছেলে নিয়ে আপনি মেয়ে আসলেন, হ্যাঁ আপনাদের যারা আছে গারো আদিবাসী তারা তো মনে করেন ছেলে নেয় বাড়িতে, তাহলে আপনি মেয়ে যে চলে আসলেন, আমি ইচ্ছে করে আসছি। ইচ্ছা করে তাহলে কি দাদাকে পছন্দ করে আসছেন? হ্যাঁ হ্যাঁ দাদার সাথে সম্পর্ক ছিল, হ্যাঁ কতদিনের সম্পর্ক দিদি? এই যে দেখুন, হ্যাঁ, দিদি কিন্তু দাদার সাথে সম্পর্ক ছিল, আর এরপর ইচ্ছা করে চলে আসছে দাদা। এই যে দাদা, দেখুন দাদা চলে আসছে। দাদা আপনি তো একের কাম করছেন, এই যে দিদিরে নিয়ে আসা করছেন। এই যে দাদা মাঠ থেকে আসলো, দেখুন দাদার বাড়ি এবং দিদি তারা কিন্তু খুবই মিশুক মানুষ। দাদা আপনার ছেলেরা জায়গা মেয়ের বাড়ি, আর আপনি যে মেয়ে নিয়ে আসা বললেন, আপনি তো একের কাম করছেন এটা। তিনজন এই যে তা সব মিলে ভালোই আছেন? হ্যাঁ খুব সুন্দর পরিবার আপনাদের এই বাড়িটাই শেষ বাড়ি এই এরিয়া? এই পূব সাইডে এইটা শেষ এটা এই পূব সাইডে এটা শেষ বাড়ি, আরো 6-7টা আর 6-7টা বাড়ি আছে, 6-7টা বাড়ি যাওয়া লাগবে। আর 6-7টা বাড়ি আছে। জটটা থেকে পানি নেওয়া এগুলো দেখতে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্ল্যান করে বাড়ি বলে না বাড়ি। দাদা বাচ্চা কয়জন? তিনজন ছেলে। বাহ, নাম কি এদের? অনির্বাণ আমচন্দ্র বড়টা আর এই মেজরটা ইয়া এরন নকরেক এরন নকরেক, আর ওর নাম এড্রিয়ান। এই যে লুকাইছে আমার দেখা, এড্রিয়ান নকরেক। এড্রিয়ান। হাই, ভালো আছো? খুশি হয়ে গেছে। দাদা আপনি কি ইন্ডিয়াতে যান? না ইন্ডিয়া যাওয়া হয় না, যাওয়া হয় না, প্রয়োজন তখন যাওয়া হয়। ইন্ডিয়ার মানুষ এখানে আসে না? আছে, তারা প্রয়োজন ছাড়া আছে। প্রয়োজন ছাড়া আসে না, মাঝে মধ্যে আসে আর কি। তাহলে এখানে কি আপনার বিজিবি বিএসএফ এর তেমন উৎপাত নাই, একদম নিরিবিলি একটি গ্রাম। এই যে দেখুন আপনাদের গ্রামটা একদম ঢুকে গেছে, কিন্তু ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছে, ওইদিকে ইন্ডিয়া এইদিকে ইন্ডিয়া। এখানে তাহলে কোনো সমস্যা নেই। এই যে আমরা যে ইন্ডিয়ার জায়গাটা পার হয়ে এখানে আসলাম, সেটা কি বাধা দেয় কখনো? হ্যাঁ মাঝে মধ্যে বাধা একটু পড়ে, তাহলে তো যাওয়ার সমস্যা হয়ে যায়, হ্যাঁ যাওয়া একটু সমস্যা হয়। কারণ ইন্ডিয়ার জায়গা পার হয়ে এখানে আসতে হয়, মাঝে মাঝে সমস্যা হয়। একদম জিরো পয়েন্ট, এটা কিন্তু একদম বাংলাদেশের জিরো এরিয়া, জিরো পয়েন্ট। আর এই জিরো পয়েন্ট থেকে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি আরেকটি জায়গায়, যেটা এই যে দাদার ছেলে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সেটাও বাংলাদেশের জিরো পয়েন্টে পড়ছে। অনেক সুন্দর জায়গা নাকি, চলুন আমরাও যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টির মাঝখানে কিন্তু এই যে বাবু আমাদের ছাতা দিছে, আইনাল ভাই কিন্তু ছাতার নিচে, এই বাবু কিন্তু ছাতা নিচে। এক সময় যদি বৃষ্টি বেশি হয় আমাদেরও কিন্তু এই ছাতা নিচে ঢুকতে হবে। আসলে আদিবাসী যে বাবুগুলো আছে এবং কি আদিবাসী যারা আছে তারা কিন্তু সবাই খুবই মিশুক, এবং কি তারা আপনার সাথে খুবই ভালো ব্যবহার করবে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের যে বাড়িঘরগুলো আছে, প্রত্যেক বাড়ি আপনি অনায়াসে নিজের মনে করে ঢুকে যেতে পারবেন।
তারা কিন্তু আপনার সাথে খুব ভালো আপ্যায়ন করবে, ভালো ব্যবহার করবে। এমনকি এই দেখুন ছোট বাবু আমাদের সাথে দিয়ে দিল যেন আমাদেরকে এই গ্রামটি ঘুরে ঘুরে দেখায়। বৃষ্টির ভিতরে আমি আর বাবু একসাথে, দেখুন এদিকে তাকাও, এই যে একসাথে হাঁটতেছি আর আপনাদের জন্য দেখাচ্ছি এই সুন্দর ভবানীপুর গ্রাম। সুপ্রিয় বন্ধুরা, একদম মেঘালয় রাজ্যের এই দেখুন, এই যে দেখুন মেঘালয়ের পাহাড়। আর এটা কিন্তু ভারতের পুরোটাই কিন্তু ভারতের এরিয়া, বেড়া নেই। এটা কিন্তু ভারতের এরিয়া, এখানে কিন্তু কাঁটাতারে বেড়া নেই। একদম মেঘালয়ে কিন্তু আমরা বৃষ্টিতে ভিজতেছি, কারণ মেঘালয়ে বৃষ্টি হবে আর সেটাতে আমরা ভিজবো না, এটা তো কোনো হয় না। আমরা একদম মেঘালয়ের বৃষ্টিতে ভিজতেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা ভারত, একদম ভারত। আর এটাই কিন্তু চলে আসছি আপনাদের দেখানোর জন্য ভারতের বাড়িঘর, একদম ভবানীপুরের এটা ভারতের বাড়িঘর আপনাদের দেখাবো। সুপ্রিয় বন্ধু, এই যে দেখুন কত সুন্দর আপনার মেঘালয়ের পাহাড় আর তার সাথে মেঘালয়ের বৃষ্টি, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলেই এইসব জায়গায় না আসলে কখনোই আপনাদেরকে দেখাতে পারতাম না যে আসলে মেঘালয়ের গহীনে এত সুন্দর বাংলাদেশ এবং ভারতের জায়গা আছে। আমরা কিন্তু একদম বৃষ্টিতে থেমে গেছি। বৃষ্টি নাই, এই যে দেখুন বাবু বলতেছে বৃষ্টি নাই। একদম বাংলাদেশ ভারত একদম 0 পয়েন্টের যে শেষ বাড়ি, আমরা কিন্তু সেটাই যাচ্ছি। এই বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তাহলে আবার বৃষ্টিতে ভিজে যাবো। সুপ্রিয় বন্ধুরা, দেখুন কত সুন্দর একটি গ্রাম, ছবির মতো সুন্দর একটি গ্রাম। আর এই গ্রামের একদম বৃষ্টির দিনে মেঠো পথ ধরে পাহাড়ের আঙিনা দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখুন এই যে কত সুন্দর ফুলের বাগান। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর ফুল হয়েছে, পাহাড়ি ফুল। হ্যাঁ, এই টকে ফুল না এগুলি? হ্যাঁ, অনেক সুন্দর টকে ফুল। দেখুন এই যে পাহাড়ে, হ্যাঁ এই যে দেখুন। আর সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর সীমান্ত এরিয়ায়, একদম শেষ সীমান্তের আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন ভারত বাংলাদেশ একসাথে, এই জায়গাটা এত সুন্দর একটি জায়গা। প্রথমে আমি যে জায়গায় গিয়েছিলাম সেটা ভারতের অংশ, আর এখন যেখানে অবস্থান করছি এটা বাংলাদেশে এবং ভারতের শেষ অংশ, বাংলাদেশের শেষ অংশ, তাই না? একদম বাংলাদেশের শেষ অংশ এটা। আর এই দেখুন কত সুন্দর মেঠোপথ, এই মেঠোপথ ধরে ধরে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই বৃষ্টির দিনে আপনার আদিবাসীদের বাড়িঘর এবং কি তাদের জীবনযাত্রা তুলে ধরতেছি। পাহাড়ের দেখুন আঙিনায় কত সুন্দর, আমি এটাকে পাহাড়ের আঙিনায় বলবো, কারণ এই দেখুন কত বড় পাহাড়, আর পাহাড়ের নিচে কত সুন্দর বাড়িঘর তারা করেছে। এই যে সুপ্রিয় বন্ধুরা, একদম শেষ, এটা ভারত বাংলাদেশের এরিয়ার একদম শেষ বাড়ি। আমরা চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে বড় ভাই, ওই পাশের বাড়িঘর নাই? আর দুইটা আছে, এটা শেষ, আপনাদের এটা শেষ এরিয়া। আর এখান থেকে ভারত, চতুর্দিকে ভারত। দেখুন চতুর্দিকে ভারত। এই যে দেখুন বাড়ির আঙিনায় উঁচু পাহাড়, আর এই পাহাড়গুলো কিন্তু ভারতের, আর ওটাও ভারত। এটা আপনাদের বাড়ির 100 গজ দূরে ভারত, আবার এদিকে 100 গজ দূরে ভারত। তাহলে আপনারা একদম মাঝখানে বসছেন, চতুর্দিকে ভারত। দেখুন চতুর্দিকে ভারত, আর আমরা বৃষ্টিতে কিন্তু একদম থেমে গেছি। এখানে যে আপনারা বসবাস করতেছেন, ভারতের মানুষ কি এখানে আসে না? আপনারা যান না? কোনো বিএসএফ বিজিবি কোনো সমস্যা নেই? কিছুদিন আগে তো বেশ হট্টগোল হইলো, তখন তো কোনো সমস্যা হয় নাই। দেখুন কত সুন্দর একটি জায়গায় আমরা দর্শক চলে আসছি। আসলে এমন জায়গায় যদি না আসতাম তাহলে হয়তোবা এমন সুন্দর পরিবেশ আপনাদের দেখাতে পারতাম না। একদম ভারতের মাঝখানে এক টুকরো বাংলাদেশ, এত সুন্দর ঢুকে গেছে একটি রাস্তার দুপাশে বাড়ি, আর এভাবেই কিন্তু একদম ভারতের মাঝখানে ঢুকে গেছে। এটা কিন্তু অনেকে আবার 0 পয়েন্টে বলে থাকে, একদম নো ম্যানস ল্যান্ড বলে থাকে। এই জায়গায় কিন্তু অংশ এরপরেও বাংলাদেশের। এই যে দেখুন সেই পাহাড় থেকে আসতেছে বৃষ্টিতে ভিজে ভিজে। এই জায়গাটা খুবই নিরিবিলি একটি জায়গা। আদিবাসী যারা আছে তারা
আমাদেরকে বলল যে এখানে বিজিবি বা বিএসএফ তার কেউ আসে না, মাঝে মাঝে আসে, আবার কিছুক্ষণ সময় টহল দিয়ে নাকি আবার চলে যায়। এত সুন্দর এই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এ ধরনের জায়গায় আসলে অনেক কিছু দেখা যায়, আপনাদেরকেও কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেক কিছু দেখার মতো জায়গা এটা। শেষ সীমান্ত, একদম ভারতের বুকে বাংলাদেশের শেষ সীমান্তই কিন্তু আমরা আসছি। আরও অনেক জায়গা আছে কিন্তু আপনার ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত আছে, কিন্তু এভাবে যে একদম ভারতের বুকে বাংলাদেশ ঢুকে গেছে এমন জায়গা কিন্তু নেই, খুব কম। দেখুন বন্ধুরা, এই যে এরিয়াটুক, এই এরিয়াটুক কিন্তু আপনার ভারত। এই যে আপনার যে পাহাড়ি জিরিটুক দেখতে পাচ্ছেন, এই জিরিটা ওই সাইড ভারত, আর এদিক বাংলাদেশ। আবার ওই দিকে যে বাড়িঘর সেগুলো ভারত, আবার এই বাড়িটা বাংলাদেশ। মানে কি বলবো, একবারই ভারতে পড়ছে, একবারই বাংলাদেশে পড়ছে, ঠিক এমন একটি অবস্থা। এই যে আমরাও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। বেশ গহীন পাহাড়, আর তার সাথে দেখুন রাস্তা। জানি কি না এভাবে গেলে কোনো সমস্যা হয় কি না, আসলে এখন তো আমি বাংলাদেশের শেষ করে আবারও ভারতে ঢুকে গেলাম। এই যে শেষ এরিয়া, এখানে পথ বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে যাওয়ার মতো কোনো জায়গা নেই এদিকে, কারণ এটা একদম শেষ, এটা একদম শেষ জায়গা। এই যে দেখুন এদিকেও কিন্তু একদম শেষ জায়গা। বাহ, শেষ বাড়ি, একদম শেষ বাড়ি চলে আসছি। এই বাড়ির আপনার এক অংশ পড়েছে ভারত, আর এক অংশ বাংলাদেশ। এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন এটা পড়েছে ভারতের অংশ, আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা পড়েছে বাংলাদেশের অংশ। দেখুন কিভাবে একটি গ্রাম, একটি বাড়ি ভারতে ভাগ এবং বাংলাদেশের ভাগ হয়ে যায়। আর দেখুন আসলে চাইলে কিন্তু আপনারা এই গ্রাম থেকে ঘুরে যেতে পারেন, বিশেষ করে আপনাদেরকে বিজিবির সাহায্য নিতে হবে এই গ্রামে আসার জন্য। বিজিবির কাছ থেকে অনুমতি নিয়ে তারপর কিন্তু আপনাদের এই গ্রামে ঢুকতে হবে। দিদিদের এই জায়গায় বোধহয় দিন মিট যায় না, প্রত্যেক দিন বৃষ্টি, প্রত্যেক দিনই বৃষ্টি। কারণ এটা মেঘালয়ের তো একটা অংশ, এর জন্য হয়তো বা বৃষ্টি বেশি হয়। হ্যাঁ, ওই এই যে মেঘালয় যে ওই এলাকায়, ওটার নাম কি ভবানী? ভবানীপুর। ভবানীপুর, এটাও ভবানীপুর, সেটাও ভবানীপুর একসাথে। আমরা কিন্তু এখন এটা মেঘালয় রাজ্যে অবস্থান করতেছি, একদম মেঘালয় রাজ্যে অবস্থান করতেছি। প্রত্যেক দিন বৃষ্টি হয় এখানে প্রচুর, দিদি বললো এখানে প্রচুর বৃষ্টি হয়, দিনে 2-3 বার বৃষ্টি হয়, একদম সারাদিনও নাকি বৃষ্টি হয়, এত পরিমাণ বৃষ্টি হয় এখানে। এই যে দেখুন প্রচুর বৃষ্টি হয় এই এলাকায়। আমরা এখন সুপ্রিয় বন্ধুরা মেঘালয় রাজ্যে আছি, আর মেঘালয় রাজ্যের ভবানীপুর গ্রাম থেকেও কিন্তু ঘুরে ঘুরে চলে যাচ্ছি। আসলে একদিকে বাংলাদেশ, একটি বাড়ি বাংলাদেশ, আরেকটি বাড়ি ইন্ডিয়া, ঠিক এমন একটি অবস্থায় এই এলাকায়। এটা আপনার ময়মনসিংহে পড়ছে, বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে পড়ছে, আর এটা পড়ছে মেঘালয় রাজ্যে। একসাথে কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, তার সাথে মেঘালয় রাজ্যে। এত সুন্দর একটি জায়গা। এই যে আমার সাথে কিন্তু আছে আমাদের আইনাল ভাই। দেখুন আইনাল ভাই, এই যে মেঘালয় রাজ্যের এই যে ভবানীপুর আপনি অবস্থান করছেন, বাংলাদেশ ভারত একদম শূন্যরেখায় অবস্থিত এই গ্রামটি, শূন্যরেখায় কেমন মনে হলো আপনার কাছে? আমার কাছে খুবই মনে হচ্ছে ইতিপূর্বে এমন গ্রামটি আমি বলবো যে ভারতের পেটের ভিতর এক টুকরো বাংলাদেশ ঢুকে গেছে, যার জন্য মানচিত্রের আলোকে রাষ্ট্রীয় যে অভ্যন্তরীণ বিভিন্নভাবে বিভাজন সৃষ্টির কারণে ভারত বাংলাদেশগুলো, এটা কিন্তু ভারতেও ভবানীপুর, বাংলাদেশেও ভবানীপুর, যার জন্য এই গ্রামটা প্রকৃতির কাছে এতটাই সৌন্দর্য। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে আমরা এখানে হেঁটে যাচ্ছি, চতুর্পাশে দিদিও বলছিলেন চতুর্পাশে ভারত, আর মাঝখানে অল্প একটু জায়গা আছে। এই যে রাস্তাটাই যতটুকু আমি জেনেছি এটা কিন্তু বাংলাদেশের একটি অংশ, যেটাকে বলে আপনারা শুনেছেন যে লালমনিরহাট 3 বিঘা করিডোর নামে একটা জায়গা আছে। এখানে 3 বিঘা না হলেও, আমি 3 বিঘা না হলেও এখানটায় আমি 1 বিঘা হলেও বলবো যে 1 বিঘা করিডোর পেরিয়ে এই ভবানীপুরের সীমান্তের এই গুহা বাড়িতে আসতে হয়। ধন্যবাদ আইনাল ভাই। দেখুন প্রকৃতি কত সুন্দর, মেঘালয় পাহাড়, তার সাথে এই যে দেখুন ফুলের সৌন্দর্য, তার সাথে এই যে গ্রাম দেখুন। আসলে একদিকে ভারত, বাংলাদেশ, আবার ভারত, আবার বাংলাদেশ, তার সাথে মেঘালয় পাহাড়। বাহ, অসাধারণ একটি জায়গা। সুপ্রিয় বন্ধুরা, একদম মেঘালয় রাজ্যের এবং বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের
সেই ভবানীপুর গ্রাম থেকে বিদায় নিচ্ছি। এটা কিন্তু আপনার মেঘালয় পাহাড়, মেঘালয় রাজ্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর তার সাথে এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে, এই বাড়িঘরগুলো বাংলাদেশ এবং পিছনে যে কিছু বাড়ি আছে সেগুলো ভারতের। একদম সীমান্ত ঘেঁষা, 0 পয়েন্ট বললে ভুল হবে, একদম বলা যেতে পারে ভারতের বুকে বাংলাদেশ, এক টুকরো বাংলাদেশ। এখান থেকে বিদায় নিচ্ছি। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের নতুন নতুন আদিবাসী কিংবা সীমান্ত এলাকার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।